প্রিয় মাস্টার্সের শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে প্রথম আমার অনলাইন ক্লাস, আর যে কোর্সের সাথে আছে তোমাদের সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সিলেবাসে হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে কিছু ধারণা দিই। সেটা হচ্ছে টোটাল 5টি চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ফাউন্ডেশন কনসেপ্টস, আর হচ্ছে টেকনোলজি, অ্যাপ্লিকেশনস, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন আজকে হচ্ছে তোমাদের সাথে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন কনসেপ্টস। আলোচনা করব আমি ইয়াসমিন আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ। দেখো আমাদের কোর্সের নেম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের কিছু মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। এটা প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার নেম হচ্ছে সিস্টেম, চ্যাপ্টার নেম হচ্ছে ফাউন্ডেশন কনসেপ্টস, বাট এর সাব চ্যাপ্টার নেম হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? সিস্টেম আমরা জানি যে পরস্পর নির্ভরশীল কতগুলি কার্য বা উপাদান, যেগুলি একটা সেট, উপাদানের সেট, যেটা একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে কাজ করে থাকে। যেমন হচ্ছে কম্পিউটার সিস্টেম, রেলওয়ে সিস্টেম, ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, এগুলি হচ্ছে কতগুলি সুনির্দিষ্ট সিস্টেমগুলি একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে থাকে। এখন দেখো, সিস্টেমে 3টি কার্য হয়ে থাকে। সেটি হচ্ছে, যেমন হচ্ছে দেখো আমরা একটা সিস্টেম দেখছি ধারাবাহিকভাবে হচ্ছে, আর এখানেও একটা চিত্র দেখতে পাচ্ছি সিস্টেমের। এখন দেখো আমরা জানি সিস্টেমের 3টি কার্য সম্পাদিত হয়, যেমন হচ্ছে ইনপুট, প্রক্রিয়াজাতকরণ, আউটপুট। ইনপুটে হচ্ছে ডাটা ব্যবহার করা হয়ে থাকে, আর প্রক্রিয়াজাতকরণ করে মাধ্যমে কিন্তু আউটপুটটা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন সিস্টেম বিষয়টা কি বা সেটার বৈশিষ্ট্য কি দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে তোমাদের হচ্ছে উদ্দেশ্য কি। সে যেমন কোনো একটা সিস্টেমে যদি এক সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু সিস্টেমের কার্যাবলী কিন্তু আবর্তিত হতে থাকে। আরটা হচ্ছে সিস্টেমে হচ্ছে উপকরণ থাকবে, যেমন হচ্ছে 5টি উপকরণ, যেমন ইনপুট, প্রক্রিয়াজাতকরণ, আউটপুট, আর হচ্ছে ফিডব্যাক থাকবে, ফলাবর্তন বা ফিডব্যাক, আর হচ্ছে নিয়ন্ত্রণ থাকবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সাবসিস্টেম। একটি সিস্টেমে কতগুলি সাবসিস্টেম থাকবে, এবং প্রতিটি সাবসিস্টেম কিন্তু হচ্ছে সিস্টেমের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের ভিত্তিতেই হচ্ছে কিন্তু সেই সাবসিস্টেমগুলো পরিচালিত হবে। আরেকটি হচ্ছে লক্ষ্যের নির্ভরশীলতা। প্রতিটি সাবসিস্টেমের যে লক্ষ্যগুলি থাকে সেগুলি কিন্তু মূল সিস্টেমের লক্ষ্যের উপর নির্ভরশীল থাকবে। যৌথ কার্য, প্রতিটি সিস্টেমের মূল লক্ষ্যে যে কার্যগুলি হবে সবগুলি সিস্টেমের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের আলোকে যৌথভাবে কার্য সম্পাদিত হবে। সিস্টেম বা পদ্ধতির উপকরণ। সিস্টেম বা পদ্ধতির উপকরণগুলি কি? 5টি উপকরণ আছে। আমরা প্রথমে জেনেছি ইনপুট হিসেবে যেমন হচ্ছে বিভিন্ন সিস্টেম হতে পারে, উৎপাদনের সিস্টেম হতে পারে, সেখানে কাঁচামাল হিসাবে পণ্য তৈরির ইনপুট হিসেবে কাঁচামাল ব্যবহার করে থাকে। যেমন হচ্ছে যদি ম্যাঙ্গো বা জুস তৈরি করা হয়, তাহলে কি ম্যাঙ্গো জুস তৈরি করা হয়, তাহলে কিন্তু এখানে কাঁচামাল হিসেবে ম্যাঙ্গো যাবে। আবার হচ্ছে কম্পিউটারে যদি কোনো তথ্য দেওয়া হয়, সেখানে যে বিষয়ের উপর কোনো জরিপের তথ্য হতে পারে, যে বিষয়ের উপরে সেটা হচ্ছে তথ্যভিত্তিক। কম্পিউটারে আমরা জানি 0, 1 এই বাইনারি সংখ্যাকে কনভার্ট করে, তথ্যগুলিকে কনভার্ট করে তারপরে প্রক্রিয়াকরণ করে থাকে। এখন দেখো, ইনপুটে কিন্তু আরও মানব সম্পদ, মেশিন, সময়, অর্থ, এগুলোও কিন্তু ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, আরেকটি হচ্ছে
যেমন প্রক্রিয়া হচ্ছে রূপান্তরের প্রক্রিয়া। যেমন হচ্ছে আমরা ইনপুট হিসেবে বলছি কাঁচামাল, কোনো পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ব্যবহার হয়, এই কাঁচামালকে যেমন হচ্ছে প্রোডাক্টে পরিণত করবে, পণ্যে পরিণত করবে, সেটা কিসের মাধ্যমে? প্রক্রিয়ার মাধ্যমে। আবার হচ্ছে কম্পিউটারে যে ডাটা ব্যবহার করা হয় সেটাও প্রক্রিয়ার মাধ্যমে, একটা ফল, ভাগফল, গুণফল, একটা প্রক্রিয়ার মধ্যে একটা বিষয়বস্তুতে পরিণত করবে প্রক্রিয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে আউটপুটটা হচ্ছে ফলাফল যে উপকরণ পাওয়া যায় সেটাকে আউটপুট। যেমন হচ্ছে আউটপুটে কি হবে? যেমন হচ্ছে পণ্য ইনপুট হিসেবে আমরা কাঁচামাল ব্যবহার করি পণ্য উৎপাদনের জন্য, আর প্রক্রিয়া করে তারপরে সেটাকে আমরা পাই হচ্ছে পণ্য। তাহলে পণ্যটা এখানে হচ্ছে আউটপুট। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফলাবর্তন। যেমন হচ্ছে সিস্টেমের কার্যফল সম্পর্কিত হচ্ছে ডাটাই হচ্ছে কিন্তু হচ্ছে ফলাবর্তন। এখন একজন বিক্রয়কর্মীর কাছে হচ্ছে বিক্রয়কর্মী ব্যবস্থাপকের নিকট বিক্রয় সম্পর্কিত যে ডাটা দেয় সেটাই কিন্তু হচ্ছে ফলাবর্তন, ফিডব্যাক। বা কোনো ক্রেতা পণ্য গ্রহণ করে যে ডাটা দেয়, যে রিয়াকশনটা করে থাকে সেটাকে আমরা বলে থাকি ফলাবর্তন। আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ। ফলাবর্তনের মাধ্যমে প্রাপ্ত ডাটা সমূহকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে। হ্যাঁ, যেমন ফলাবর্তনের রিয়াকশন নেগেটিভ হলে কিন্তু সেটা সংশোধনমূলক ব্যবস্থা করে থাকে, যে কেন ভুল ত্রুটি হলো সেটা নিয়ন্ত্রণের মাধ্যমে সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা সেকেন্ড সাবচ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে তথ্য ও ইনফরমেশন। এখন তথ্য, ডেটা ও ইনফরমেশন কি? ডেটাটা কি প্রথমে আমরা জানবো। আমরা জানি যে ডেটা হচ্ছে কতগুলি বর্ণ সংখ্যা চিত্রের সমাহার। হ্যাঁ, সেগুলো অবশ্য অগোছালো এলোমেলোভাবে থাকে, যেগুলো কোনো অর্থপূর্ণ সিদ্ধান্তে গ্রহণ করা যাবে না, অর্থপূর্ণ হবে না। হ্যাঁ, ডেটা আবার কিন্তু চিত্র, সংখ্যা, ঘটনা, অডিও, ভিডিও কিন্তু ডেটা হতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে আমরা বাংলা ইংরেজি বর্ণমালা হচ্ছে আমরা বলেছি ডেটা হতে পারে, চিহ্ন বা সংকেত ডেটা হতে পারে, বিটা, আলফা, বিটা। তারপরে হচ্ছে যেমন যে কোনো চিত্র, সংখ্যা, নাম ইত্যাদিও ডেটা হতে পারে। আবার কোনো সংগঠনে শ্রমিকের কর্মীদের পেরোল তৈরির জন্য তাদের নাম, পদবি, কোড, মূল বেতন, এগুলোও কিন্তু হচ্ছে ডেটা হতে পারে। আর মূল কথা হচ্ছে ডেটা হচ্ছে অবিন্যস্ত, অসংগবদ্ধ, যেটা দেখে তুমি কোনো বিষয় সম্পর্কে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, সেটা বিষয়টা কি তুমি বুঝতে পারবে না, সেটা হচ্ছে ডেটা। এখন ডেটা কত ধরনের হতে পারে? ডেটা হচ্ছে আমরা জানি যে 3 ধরনের ডেটা হতে পারে। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এই ডিজিটগুলি, নিউমেরিক ডিজিট বলে এগুলো থাকে। আবার হচ্ছে ডেটা, সেগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। আসলে নন নিউমেরিক ডেটা হচ্ছে যেগুলো হচ্ছে মানে সরেয়া, ক, খ, এ, বি, সি, ডি, প্লাস মাইনাস, হ্যাঁ, আলফা, বিটা, পার্সেন্টেজ, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে নন নিউমেরিক ডাটা। আর হচ্ছে ওয়ার্ড, আবার ছবি, অডিও, ভিডিও সবই হচ্ছে নন নিউমেরিক ডাটা। আর বুলিয়ান ডাটা হচ্ছে যেগুলো কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি, বুলিয়ান ডাটা। এখন দেখো, আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে আবার নিউমেরিক বুলিয়ানের কোনো প্রকারভেদ, বুলিয়ান হচ্ছে নিউমেরিক হতে পারে। আর একটা হচ্ছে দেখো, নিউমেরিক ডাটা হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আবার ইন্টিজারের মধ্যে হচ্ছে দেখো, ইন্টিজারের মধ্যে হচ্ছে আবার বাইট, লং আছে, আবার হচ্ছে ইন্টিজারও আবার অনেকগুলি প্রকারভেদ আছে, যেমন হচ্ছে সাইন, আনসাইন, লং, বাইট এখানে দেয়নি। ফ্লোটিংয়ের মধ্যে হচ্ছে ফ্লোট, ডাবল। আবার হচ্ছে নন নিউমেরিক হচ্ছে ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। ক্যারেক্টার হচ্ছে যেমন আমি এবিসিডি বলছি, স্ট্রিং হচ্ছে ওয়ার্ডগুলি, অবজেক্ট হচ্ছে ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স। হ্যাঁ, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা আগে বলেছি ডেটা হচ্ছে অবিন্যস্ত, অগোছালো তথ্যগুলি হচ্ছে ডেটা, আর তথ্য হচ্ছে যেগুলো হচ্ছে বিন্যস্ত, ব্যবহারযোগ্য, সুবিন্যস্ত, ব্যবহারযোগ্য, যেটা ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাওয়া যায় সেটা হচ্ছে ইনফরমেশন। ডেটা হচ্ছে কোনো পরিপূর্ণ অর্থ বহন করে না, ব্যবহারের অর্থপূর্ণ না, মানে সেটা থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কিন্তু ইনফরমেশন হচ্ছে ব্যবহারকারীর নিকট অর্থপূর্ণ হয় এবং এটি হচ্ছে ব্যবহারযোগ্য।
সকল ডেটাই কিন্তু তথ্য নয়, আমরা জানি সকল তথ্যই কিন্তু আবার ডেটা। হ্যাঁ, তথ্যের ইনপুট হচ্ছে ডেটা, ডেটার আউটপুট হচ্ছে তথ্য। তথ্যের কিছু বৈশিষ্ট্য, উত্তম তথ্যের কিছু বৈশিষ্ট্যাবলী আছে, সেটা আমরা জানবো। একটা হচ্ছে প্রাসঙ্গিক, হচ্ছে তথ্য সবসময় সমস্যার সাথে, উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যথাসময়, সঠিক সময় সঠিক তথ্য সঠিক ব্যক্তির নিকট পৌঁছানোকে যথাসময় তথ্য যথাসময়ে পৌঁছাতে হবে, তাহলে কিন্তু তথ্যের কোনো গুরুত্বই থাকবে না যদি সঠিক সময় তথ্যটি পৌঁছানো না হয়। আরেকটি হচ্ছে যথার্থতা, আমরা যথার্থ বলতে আসলে তথ্য সঠিক হতে হবে, তথ্যটি হচ্ছে বিশুদ্ধ যথার্থ হতে হবে, বা উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যথার্থ সঠিক হতে হবে, মূল কথা, ভুল তথ্য হওয়া যাবে না। সম্পূর্ণতা, অসম্পূর্ণ তথ্যের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, তাহলে তথ্য হতে হবে সম্পূর্ণ। আরেকটি হচ্ছে প্রবেশগম্যতা, তথ্য হচ্ছে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট পৌঁছাতে হবে, তাহলে সেটাকে আমরা বলি উত্তম তথ্য। আর তো তথ্যের মূল্য, তথ্যের মূল্য কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এক একজনের, যেমন হচ্ছে যে শেয়ার ব্যবসা করে তার কাছে শেয়ার সম্পর্কিত তথ্য ইম্পর্টেন্ট, কিন্তু যে শেয়ার বিজনেস জানে না সে, তার কাছে কিন্তু হচ্ছে তথ্যের মূল্যটা নেই। তার মানে যার যে তথ্যের প্রয়োজন তার কাছে সেই তথ্যের মূল্য আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তথ্যের মূল্য বলতে কী বোঝো, এরকম একটা প্রশ্ন আসতেও পারে পরীক্ষায়। তথ্যের সঠিক রূপ, তথ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট হচ্ছে তথ্য অবশ্যই সঠিক রূপে বা আকারে উপস্থাপন করতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, চিত্র ইত্যাদির মাধ্যমে, যেন হচ্ছে ওই তথ্য সব দেখেই হচ্ছে সে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে। আরেকটা হচ্ছে উদ্দেশ্য, তথ্যকে অবশ্যই উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আর আরেকটি পয়েন্ট হচ্ছে বাহুল্যতা, বাহুল্য অতিরিক্ত তথ্য সিদ্ধান্ত গ্রহণে বিড়ম্বনার সৃষ্টি করে, তাই হচ্ছে বাহুল্য তথ্য পরিহার করতে হবে। পুনঃপুন সংগঠন, যেমন হচ্ছে পুনঃপুন হচ্ছে তথ্য ব্যবহার করে, যেমন হচ্ছে মাসিক বিদ্যুতে অনেক সময় দেখা যায় সপ্তাহে একই তথ্য দিয়ে বারবার হচ্ছে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন কিন্তু সেটা ফলপ্রসূ হয় না। তাহলে হচ্ছে এক মাসের মধ্যে যদি আমরা, অনেক প্রতিষ্ঠানে হচ্ছে সাপ্তাহিক, মাসিক, ডেইলি রিপোর্ট দিয়ে থাকে, তবে সেই তথ্যগুলি হচ্ছে আপডেট হতে হবে। আর হচ্ছে নির্ভরযোগ্যতা, যে কোনো তথ্য নির্ভরযোগ্য হলে জরিপের মাধ্যমে পরিসংখ্যানের ক্ষেত্রে আস্থার মাত্রাটা সন্তোষজনক হওয়া যায়। যেমন আমরা যে জরিপ করে থাকি, তথ্য সংগ্রহ করে থাকি, সেগুলি হচ্ছে নির্ভরযোগ্য হতে হবে। আর তথ্যের ভিত্তিতে হচ্ছে আয় ব্যয় বিশ্লেষণ করা যায় সেটা। আর এটা হচ্ছে তথ্যের মান, তথ্যের মান বলতে কি, তথ্যের পরিমাণের চাইতে গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যের মান বলতে তথ্যের সঠিকতাকে বোঝায়, যেমন হচ্ছে পক্ষপাতমূলক তথ্য বা যেগুলো হচ্ছে পক্ষপাতমূলক তথ্য সেগুলো কিন্তু অতটা কার্যকরী তথ্য না। যেমন হচ্ছে আবার হচ্ছে যেমন অতি আশাবাদী বিক্রয়কর্মী বিক্রয়ের অসম্ভব হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেন, সেটা কিন্তু আসলে বাস্তবে অর্জন সম্ভব নয়, তাহলে কিন্তু সেটা তথ্যের মানের মধ্যে সঠিকতা নেই এটার মধ্যে হচ্ছে। আর তাই এটা গুণগত মানও ঠিক নেই, যা বাস্তবে অর্জন সম্ভব নয়। আর হচ্ছে তোমাদের এখানে একটা পয়েন্ট আছে, তথ্যের মান ও তথ্যের মূল্য বলতে কি বোঝো। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা পড়ে নিও। ব্যবস্থাপনায় তথ্যের ভূমিকা, ব্যবস্থাপনা আসলে তথ্যের কি ভূমিকা, কারণ আমরা জানি যে কোনো লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা কাজ করে থাকে, এবং ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলি সেগুলি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে কোনো লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা সহজ হয়। ব্যবস্থাপনার যে 7টি কাজ আছে, সে কাজগুলি তথ্যের ভূমিকাটা কি? আচ্ছা, এখন আমরা হচ্ছে অনিশ্চয়তা দূরীকরণ, ব্যবস্থাপনায় যে তথ্য আছে, যেমন ব্যবস্থাপনায় যে কাজগুলি করে থাকে সেগুলি হচ্ছে যখন সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি তথ্যের ভিত্তিতে কিন্তু করা হয়ে থাকে, সেক্ষেত্রে যে অনিশ্চয়তা আছে সেটা দূরীকরণ সম্ভব হয়। আরেকটি হচ্ছে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সহায়তা, তথ্যের ভিত্তিতে কিন্তু হচ্ছে পর্যবেক্ষণ, অতীত তথ্যাবলীর ভিত্তিতে বা ভবিষ্যতে পূর্বাভাসের ভিত্তিতে সেই তথ্যাবলী কিন্তু হচ্ছে সংরক্ষিত থাকে তথ্য ব্যবস্থায়, সেক্ষেত্রে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সহায়তা হয়। আরেকটি হচ্ছে যোগাযোগ, তথ্য যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে, উন্নয়ন ও পরিবর্তন সম্পর্কে জানা যায়, বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করা যায়, তথ্য ব্যবস্থা যোগাযোগ করে হিসেবে এই তথ্য ব্যবস্থা
তথ্য ব্যবস্থা কাজ করে থাকে। আর হচ্ছে স্মৃতিশক্তি সম্পূরক, যেমন হচ্ছে ও বর্তমান অতীত তথ্যাবলী সবই হচ্ছে তথ্য ব্যবস্থায় থাকে। সেক্ষেত্রে হচ্ছে ব্যবস্থাপককে হচ্ছে স্মৃতিশক্তির উপর নির্ভর করতে হয় না। আর এই জন্য বলা হয়ে থাকে তথ্য হচ্ছে স্মৃতিশক্তি সম্পূরক। আর হচ্ছে সরলীকরণ, সরলীকরণে সহায়তা করে থাকে, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার জন্য হচ্ছে তথ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্যের গুণগত মান, তথ্যের গুণগত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সময় মতো সরবরাহ, তথ্য যখন আমরা যেমন হচ্ছে তথ্য সরবরাহ বিলম্বিত হওয়া মানে হচ্ছে তা প্রত্যাখ্যান করা। হ্যাঁ, কাজে কাঙ্ক্ষিত সময় তথ্য সরবরাহ করতে হবে, যে সময় যে তথ্যটা প্রয়োজন সেই সময়ে সেই তথ্যটা প্রদান করতে হবে। আর হচ্ছে দ্রুত সরবরাহ, কিছু সিদ্ধান্ত রয়েছে যা হচ্ছে নিয়মিত গ্রহণ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে দ্রুত তথ্য সরবরাহ করতে হবে। আর এটা হচ্ছে তথ্যকে আপডেট করতে হবে, সমসাময়িকীকরণ, একদম হচ্ছে সেই তথ্যটা হচ্ছে সক্রিয়ভাবে সর্বশেষ তারিখ পর্যন্ত থাকতে হবে, আপডেট থাকতে হবে। আর যথার্থতা তথ্যটা সঠিক নির্ভুল হতে হবে। সংক্ষিপ্তকরণ, তো অনেক বেশি তথ্যের বিড়ম্বনা অনেক সময় হচ্ছে তা খুঁজে বের করতে সমস্যা হয়, এই জন্য সংক্ষিপ্ত করতে হবে। পূর্ণাঙ্গ তথ্য, ব্যবস্থাপকের নিকট প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু আসলে পূর্ণাঙ্গ তথ্য লাগবে, নাহলে কিন্তু হচ্ছে তথ্য সিদ্ধান্ত গ্রহণে বিড়ম্বনার সৃষ্টি হবে। আর স্পষ্টতা, তথ্যের স্পষ্টতা বা তথ্যের পরিষ্কার ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অস্পষ্ট জটিল কোনো বিষয় কিন্তু আসলে কখনোই প্রেরণ করা উচিত না। ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, যাতে একই তথ্য ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন অর্থ বহন করে এমন তথ্যাবলী প্রদান করা ঠিক না, তাতে তথ্যের গুণগত মান নষ্ট হয়। ডেটাকে তথ্যের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডেটাকে তথ্যের রূপান্তরের একটি প্রক্রিয়া, কিভাবে তথ্যের রূপান্তর করবে সেটা হচ্ছে ধাপগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি: সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, বাছাই ও সংযোজন, সংক্ষিপ্তকরণ, সংরক্ষণ, বিতরণ। এখন আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ডেটাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়। ক্রেতা, সরবরাহকারী, ব্যবসা একক, বিভিন্ন বিভাগ, আর হচ্ছে প্রতিযোগী, অন্যান্য। হ্যাঁ, ডেটা সংগ্রহ করার পর সেগুলোকে শ্রেণীবদ্ধকরণ করা হয় ভাগ অনুযায়ী। কোন ডাটাগুলি, যেমন হচ্ছে নাম কোনগুলি, রোল কোনগুলি, এরকম যদি থাকে, যদি কর্মচারীদের নাম থাকে, মজুরি থাকে, মাস থাকে, সবগুলি আলাদা আলাদা বলে শ্রেণীবদ্ধকরণ করা হয়, ভাগে ভাগে ভাগ করা হয়। তারপরে হচ্ছে বাছাইকরণ করা হয়ে থাকে, বাছাইকরণ অপ্রয়োজনীয় ডাটাগুলোকে বাদ দেওয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ করা হয়, প্রক্রিয়াকরণের পর এগুলো সংক্ষিপ্ত করা হয়, এগুলোকে চিত্র হচ্ছে ডাটাকে হচ্ছে অধিকতর হচ্ছে গ্রাফিক্স, ডায়াগ্রাম ইত্যাদির মাধ্যমে সংক্ষিপ্তকরণ উপস্থাপন করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে সংরক্ষণ করা হয়ে থাকে ডাটা, তারপরে হচ্ছে বিতরণ করা হয়ে থাকে। বিতরণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে তার সিদ্ধান্ত গ্রহণকারীরা হচ্ছে বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে থাকে। আরেকটি হচ্ছে তথ্য ব্যবস্থা বা পদ্ধতি কি, এটা হচ্ছে আমরা থার্ড সাবচ্যাপ্টার, তথ্য ব্যবস্থা বা পদ্ধতি। তো তথ্য ব্যবস্থা পদ্ধতিতে কি, সেটা হচ্ছে ডেটাকে তথ্যে রূপান্তরের জন্য প্রয়োজন মতো সরবরাহ করাই হচ্ছে তথ্য ব্যবস্থা। ডেটাকে তথ্যে রূপান্তর করে প্রয়োজন মতো সরবরাহ করাইকে আমরা তথ্য ব্যবস্থা বলবো। আর যদি বৃহৎ অর্থে বলে থাকি, সিদ্ধান্ত গ্রহণ বা সমস্যা সমাধানের জন্য ডেটা বা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন এবং ব্যবহার উপযোগী করে উপস্থাপন সরবরাহ করার পদ্ধতিকে ডেটা বলে। এখন এই তথ্য ব্যবস্থা কিন্তু যে উপকরণগুলি সমন্বিত ব্যবস্থাকে বলা হয়ে থাকে, সেটা যেমন হচ্ছে মানব সম্পদ, কম্পিউটার, যোগাযোগ, নেটওয়ার্ক, ডেটা সম্পদ, এটা একটি সমন্বিত ব্যবস্থাই কিন্তু আসলে তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থার গুরুত্বটা কি, কেন আমরা তথ্য ব্যবস্থাকে এত গুরুত্বপূর্ণ বলছি? হ্যাঁ, তথ্য ব্যবস্থার গুরুত্ব হচ্ছে প্রথমত তথ্য প্রবাহটা নিশ্চিত করা। একটা হচ্ছে অপ্রতুল তথ্যের কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারে, আবার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। তাই তথ্যের প্রবাহটা নিশ্চিত করতে হবে, যেন সঠিক তথ্যাবলী প্রবাহ নিশ্চিত। আর হচ্ছে তথ্য সংগ্রহণ, তথ্য ব্যবস্থা হচ্ছে প্রয়োজনীয় তথ্যের সংরক্ষণ করা হয়ে থাকে প্রতিষ্ঠানে, এবং প্রয়োজনে সেই সংরক্ষিত তথ্য থেকে তথ্য ব্যবহার করা হয়ে থাকে। সুলভ মূল্যে তথ্য সরবরাহ, তথ্য ব্যবস্থায় যখন তথ্য সংগ্রহিত হয়ে থাকে, তখন হচ্ছে দৈনন্দিন যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, কাজে তথ্যের প্রক্রিয়াজাতকরণের ব্যয় হ্রাসের মাধ্যমে যথাসম্ভব তথ্যের যে প্রক্রিয়াজাত হবে তার যথাসম্ভব সুলভ মূল্যে তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যে কোনো সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য আসলে তথ্যের প্রয়োজন, এবং তথ্য বিচার বিশ্লেষণ করে
যেমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আর এটা হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি, যেমন হচ্ছে নির্ভুল কাজের পূর্বশর্ত হচ্ছে নির্ভুল তথ্য সরবরাহ। তাহলে নির্ভুলভাবে তথ্য সরবরাহ করলে কিন্তু কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আর এটি হচ্ছে উন্নত গ্রাহক সেবা, যেমন হচ্ছে উন্নত গ্রাহক সেবা তো সঠিক তথ্যাবলী যখন সরবরাহ করা হবে, সঠিক তথ্য ব্যবস্থা থাকবে, তখন হচ্ছে কিন্তু হচ্ছে গ্রাহকদের প্রয়োজনীয় সন্তুষ্টি বিধান সম্ভব হবে। আর গ্রাহকদের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োজন হচ্ছে উন্নত গ্রাহক সেবা। যেমন হচ্ছে বর্তমানে যে নেটওয়ার্কিং কম্পিউটার অপারেটর আছে, নেটওয়ার্কিং সিস্টেমগুলো আছে, নেটওয়ার্কগুলো আছে, মোবাইল নেটওয়ার্ক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাস্টমার কেয়ার সেন্টার, সেটা কেন কাস্টমার কেয়ার সেন্টারদের দেওয়া হয়েছে? উন্নত গ্রাহক সেবা যেন গ্রাহকদের অসুবিধা না হয় কোনো বিষয়, এটাকে উন্নত গ্রাহক সেবার পর্যায়ে আমরা বলবো। আরেকটা হচ্ছে ব্যবসায়িক সুযোগ কাজে লাগানো। আমরা সোট অ্যানালাইসিস তোমরা পড়ে এসেছো নিশ্চয়ই, যেমন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আমরা জানি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এই দুটো হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ, এবং অপরচুনিটি এবং থ্রেট এই দুটো হচ্ছে প্রতিষ্ঠানে বাহ্যিক পরিবেশে থেকে আমরা পেয়ে থাকি। এখন ব্যবসার সুযোগ কাজে লাগানোর জন্য তথ্য ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতীত তথ্যাবলী বা ভবিষ্যৎ তথ্যাবলী। তো সেখানে অপরচুনিটিগুলো নেওয়ার জন্য হচ্ছে তথ্য ব্যবস্থার খুবই প্রয়োজন। আর সে ব্যবসায়িক চ্যালেঞ্জ, বর্তমান যে তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশ বিরাজ করছে, সেখানে অবশ্যই সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্য ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যোগাযোগ, বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে তথ্য ব্যবস্থা। কারণ হচ্ছে তথ্য ব্যবস্থার মাধ্যমে হচ্ছে ইনফরমেশনগুলি থাকে, হ্যাঁ। আর সেখানে হচ্ছে বিক্রয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে সঠিক মানে খুব ইজিলি হচ্ছে যে ইনফরমেশনগুলি যাচাই বাছাই করে সঠিক তথ্য সঠিক প্রক্রিয়ায় যোগাযোগ করা যাচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে, যোগাযোগটা ফলপ্রসূ হচ্ছে। আর হচ্ছে কার্যের নির্দেশনা, যেহেতু তথ্য ব্যবস্থায় তথ্যগুলি সেগুলি বিচার বিশ্লেষণ করে সঠিক কার্য নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে। তথ্যের নিরাপত্তা বিধান, এখন হচ্ছে তথ্যের নিরাপত্তা বিধানের জন্য কিন্তু কম্পিউটারে কিন্তু এই যে হ্যাকিং বা ভাইরাস যেন না করে, তাতে অ্যান্টিভাইরাস ইউজ করা হয়, নর্টন, ক্যাসপারস্কি, হ্যাঁ। তথ্যের নিরাপত্তা বিধানও করা হচ্ছে তথ্য ব্যবস্থায়। আরেকটি হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি, সঠিক সময়ে দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি, এবং হচ্ছে লেনদেন কার্য সম্পাদিত হয়, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে লেনদেন কার্য সম্পাদিত করতে পারছে তথ্য প্রযুক্তির মাধ্যমে, কাজে স্বল্প সময়ে অধিক কার্য নির্ভুল সমাধান করছে, যার কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। আর হচ্ছে ব্যয় সাশ্রয় হচ্ছে, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাহলে ব্যয় সাশ্রয়টা হচ্ছে। আর হচ্ছে ঝুঁকি হ্রাস হচ্ছে, ভবিষ্যৎ সম্পর্কিত তথ্যাবলী সংগ্রহ করে এবং সেক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেজন্য হচ্ছে ঝুঁকি হ্রাস পাচ্ছে। তথ্য ব্যবস্থার ধরন, তথ্য ব্যবস্থা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম, আছে কম্পিউটার নির্ভর ইনফরমেশন। ম্যানুয়াল হচ্ছে যেটা হচ্ছে হাতে কর্মে যে সিস্টেমটা তৈরি করা হয় কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে। এই পদ্ধতি যেমন হচ্ছে কলম খাতা ব্যবহার করে হচ্ছে ডেটা সংগ্রহ করা হতো, প্রক্রিয়াকরণ করা হতো, সংরক্ষণ, হালনাগাদ সরবরাহ করা হতো। এবং হচ্ছে কখনো কখনো লক টেবিল, ফাংশন টেবিল ব্যবহার করা হতো। এটা অনেক বেশি সাধ্য, এমন বেশি সময়, অনেক বেশি অর্থ, অনেক বেশি মানব সম্পদও ব্যবহার করতো। প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধি পেত। ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ, বড় লগ বই মেনটেন করতে হতো, সেগুলো রাখার জন্য আবার হচ্ছে স্থানেরও প্রয়োজন হতো, প্লেস রাখতে হতো। আবার অনেক সময় হচ্ছে গোপনীয়তা অত বেশি দেখা যেত। আচ্ছা, এক্ষেত্রে ভুলের সম্ভাবনা, যেহেতু ম্যানুয়ালি করা হতো, ভুলের সম্ভাবনাও বেশি ছিল। আর কম্পিউটার নির্ভর হতে বর্তমানে কম্পিউটার নির্ভর সিস্টেম ব্যবহারই বেশি হয়ে থাকে, যে ব্যাংকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আগে ব্যাংকগুলোতে হচ্ছে বড় লগ বই ব্যবহার করতে, এখন কিন্তু করে না। এখন হচ্ছে একটা ক্লিকের মাধ্যমে তো, এবং হচ্ছে গ্রাহকদেরও সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। আগে যেমন অনেক লাইন ধরে, সিরিয়াল ধরে, অনেক সময় নষ্ট করে তাকে ব্যাংকে টাকা জমা দিতে হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। খুব কম সময়ে, অল্প পরিশ্রমে, অল্প শ্রমে হচ্ছে গ্রাহকরাও হচ্ছে তাদের অর্থ লেনদেন করতে পারছে। আবার কম্পিউটার ব্যাংকও হচ্ছে তাদের কাজে
যে ব্যয় হ্রাস, জনবল কম রাখতে পারছে এবং তাদের ব্যয় হ্রাস হচ্ছে। তারা অতি দ্রুত স্বল্প সময়ে কম পরিশ্রমে যে কোনো কাজ নির্ভুলভাবে সমাধান করছে এবং যে কোনো প্রতিষ্ঠানে খুব নির্ভুলভাবে যে কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে সিস্টেমের যে মৌলিক 6টি উপাদান আছে সেগুলি ব্যবহার করছে, সেগুলি যেমন হচ্ছে মানব সম্পদ, হার্ডওয়্যার, সফটওয়্যার, কমিউনিকেশন নেটওয়ার্ক, ডেটা রিসোর্স, এগুলো ব্যবহার করি কিন্তু কম্পিউটার ইনফরমেশন সিস্টেমটা পরিচালিত হয়ে থাকে। এই দুইটা, এই ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম ও কম্পিউটার নির্ভর ইনফরমেশন সিস্টেমের মধ্যে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। সংগঠন কেন তথ্য ব্যবস্থা প্রয়োজন? সংগঠনে কেন তথ্য ব্যবস্থা? বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, আমরা আগে বলেছি যে বর্তমান বিশ্ব গ্লোবালাইজেশনের যুগে হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য ব্যবস্থা, কারণ হচ্ছে এখন তো কোনো সীমারেখা নেই। তারপরে যে কোনো এই জন্যই হচ্ছে প্রতিষ্ঠান তথ্য আর হচ্ছে তথ্য ব্যবস্থা সঠিক এবং নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য তথ্যের প্রয়োজন এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য। আরেকটা হচ্ছে বাজার সুযোগ গ্রহণ, বাজারে যে সুযোগগুলো বিদ্যমান আছে সেগুলো গ্রহণের জন্য তথ্য ব্যবস্থার প্রয়োজন। কর্পোরেট কৌশল বাস্তবায়নের সহায়তা, কর্পোরেট কৌশল যেমন হচ্ছে প্রতিযোগীর তুলনায় কম কৌশল, যেটা কম মূল্যে পণ্য সরবরাহ করা, প্রতিযোগী পণ্যের থেকে পৃথক একটি পণ্য বা অনন্য পণ্য উৎপাদন করা, বাজারে বিশেষ অংশকে টার্গেট করা। হ্যাঁ, এগুলি বাস্তবায়নে সহায়তা করে থাকে তথ্য ব্যবস্থা। সমন্বয় সাধন, বিভিন্ন বিভাগের কার্যক্রমকে অসঙ্গতি যদি দেখা দেয়, মানে বিভিন্ন বিভাগের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে দেয় কিন্তু তথ্য ব্যবস্থার মাধ্যমে। আর যে অসঙ্গতি দেখা দেয় তাহলে কিন্তু লক্ষ্য অর্জিত হবে না। কার্যদক্ষতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থা অনিবার্য হয়, যেমন হচ্ছে কর্মীদের পেরোল তৈরি, পণ্যের তালিকা সংরক্ষণ, স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য পরিশোধ, ক্রেতার গতিবিধি অনুসরণ, কর্মীর কার্যক্রম মূল্যায়ন সুযোগ তৈরি হয়েছে। এটা কিন্তু সবই তথ্য ব্যবস্থার কারণে হয়েছে এগুলি, আর যার কারণে কর্মীদেরও কার্যদক্ষতা বৃদ্ধি পেয়েছে। পণ্য সেবার মান বৃদ্ধি, আর পণ্য ও সেবার মান গুণাগুণ বৃদ্ধিতে সার্বিক মান ব্যবস্থাপনা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্ব রয়েছে। আর হচ্ছে মান সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা তথ্যের উপরে বহু অংশে নির্ভর করে, কারণ হচ্ছে যেমন হচ্ছে ক্রেতা তার পণ্যটা পেয়ে যে ইনফরমেশন দিয়ে থাকে সেটা কিন্তু খুব গুরুত্বের সাথে হচ্ছে প্রতিষ্ঠান গ্রহণ করে থাকে, করে তারপরে হচ্ছে পণ্য বা সেবার মান বৃদ্ধি করে। কৌশলগত প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের সহায়তা, যেমন হচ্ছে কৌশলগুলি কোনগুলি, ওই যে আমরা বলেইছিলাম যে হচ্ছে যেমন কম মূল্যে পণ্য সরবরাহ করা, অন্য প্রিয় প্রতিযোগীদেরকে পণ্য হচ্ছে অনন্য পণ্য উৎপাদন করা, আর হচ্ছে বিশেষ অংশকে টার্গেট করা, ভোক্তার রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা। ব্যবসা প্রক্রিয়া ও কার্যের সহায়তা, ব্যবসায় যে প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়া কার্যের সহায়তা, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, যেমন হচ্ছে ক্রয় বিক্রয়, উৎপাদন, মজুত, অর্থসংস্থান, হিসাবরক্ষণ, বাজারজাতকরণ, বেতন মজুরি ইত্যাদি কার্য সম্পাদনের কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা। কম্পিউটারে কিন্তু দৈনন্দিন কার্য কিন্তু কম্পিউটার ভিত্তিতে হয়ে থাকে। হ্যাঁ, এবং হচ্ছে সব কিছু কম্পিউটার নির্ভর তথ্য ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে আসলে ব্যবসায়। তথ্য ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকাটা কি? যেমন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের জন্য কিন্তু এখন হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন এবং ব্যবহার উপযোগী করে উপস্থাপন সরবরাহ করে কিন্তু আসলে তথ্য ব্যবস্থা। এখন সেই তথ্য ব্যবস্থায় কিন্তু কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি করে থাকে? ডেটা ও তথ্য সংগ্রহ, কম্পিউটারের নেটওয়ার্কিং ব্যবহার করে বিশাল তথ্য ভাণ্ডার হতে প্রয়োজনীয় ডেটা সহজে সংগ্রহ করা যায়, আমরা করছি বিভিন্ন সময়। আর যে ডেটা বিন্যস্তকরণ এবং বিক্ষিপ্ত অবস্থায় থাকা ডেটা সমূহকে বিন্যস্ত প্রক্রিয়াজাতকরণ করে থাকে কম্পিউটার, যেমন ডেটাকে শ্রেণীবদ্ধকরণ, ডেটাকে ডায়াগ্রামে উপস্থাপন। হ্যাঁ, এগুলি করে যেই ডাটা যেই ফরম্যাটে পড়বে, নাম, রোল, হ্যাঁ, আলাদা ভাগে ভাগ করে, যে ডাটা যে স্তরে পড়বে সে বিন্যস্তকরণ করে থাকে। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ, বিভিন্ন ড্রাইভ কম্পিউটারে ব্যবহার আছে, সেই ড্রাইভের মধ্যে কিন্তু আমরা হচ্ছে
আবার হচ্ছে নেটওয়ার্কেও আমরা তথ্য সংগ্রহ করতে পারছি, গুগল ড্রাইভ। হ্যাঁ, আবার হচ্ছে কম্পিউটারের মধ্যেও আমরা তথ্য সংগ্রহ করতে পারছি। আরটি হচ্ছে তথ্য সরবরাহ করে থাকে, সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ সময়মতো সরবরাহ ক্ষেত্রে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেটা হচ্ছে তথ্য খুব দ্রুততার সাথে সরবরাহ করতে নেটওয়ার্কিং ব্যবস্থাটা ব্যবহার করে থাকে। আর হচ্ছে আপডেটিং মানে সর্বশেষ তারিখ পর্যন্ত কোনো কার্য সম্পর্কে আপডেট করে গ্রাহকের কাছে উপস্থাপন করা। আরেকটা হচ্ছে তথ্য উপস্থাপন করা, তথ্যকে যেমন হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ধরনের গ্রাফ, চার্ট, তারপরে হচ্ছে চিত্র ইত্যাদির মাধ্যমে কিন্তু তথ্য সুন্দর করে উপস্থাপন করা হয়, যার যে তথ্য উপস্থাপন দেখে যে কেউ হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে তথ্য সম্পর্কে হচ্ছে ধারণা নিতে পারে। আরেকটি হচ্ছে নেটওয়ার্কিংয়ে তথ্য যুগান্তকারী পরিবর্তন সাধন করে, যেটা হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানে কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে যুক্ত বিশাল তথ্য ভান্ডার। আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে আমি বইও পড়তে পারি লাইব্রেরি থেকে, হ্যাঁ, অনলাইন লাইব্রেরি থেকে বিশ্বের যে কোনো রাইটারের বই আমরা কিন্তু পড়তে পারি এই নেটওয়ার্কিংয়ের কারণে। আর যে ওয়েবসাইট, প্রতিটি প্রতিষ্ঠানে এখন কিন্তু ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠান সম্পর্কে, ওয়েবসাইটে ঢুকে আমরা ওই প্রতিষ্ঠানের সম্পর্কে হচ্ছে খুব ইজিলি ধারণা নিতে পারি। আবার ওই প্রতিষ্ঠানে হচ্ছে বিভিন্ন তথ্যাবলী হচ্ছে তার প্রতিষ্ঠানের প্রয়োজনে ডাউনলোড করতে পারে, হ্যাঁ, সেটা ওয়েবসাইটের মাধ্যমে। কেন মানুষ ইনফরমেশন সিস্টেমের বিরোধিতা করে? একটি কারণ হচ্ছে পরিবর্তিত পরিবেশে খাপ খাওয়া। অনেকেই কিন্তু হচ্ছে যেমন হচ্ছে যারা হচ্ছে লগ বই ইউজ করে কাজ করতে অভ্যস্ত, তারা কিন্তু হঠাৎ করে যখন কম্পিউটার নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো কিছু আসে, তখন কিন্তু তারা হচ্ছে সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইতে পারে না। আরটি হচ্ছে চাকরি হারানোর ভয়। এই ভয় অবশ্যই আছে, কারণ নতুন প্রযুক্তি আসলে যারা হচ্ছে ওই নতুন প্রযুক্তির সাথে খাপ খাইতে পারে না, তারাই কিন্তু হচ্ছে চাকরি হারানোর ভয় থাকে তাদের। যেমন হচ্ছে যখন হচ্ছে ব্যাংকে হচ্ছে প্রযুক্তি এসেছে, তখন কিন্তু অনেকেরই চাকরি চলে গেছে, কারণ প্রতিষ্ঠানে কম কর্মীর প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে যখন প্রযুক্তি আসছে, তো আগে যেমন লগ বইয়ের মধ্যে অনেক বেশি কর্মীর প্রয়োজন ছিল, কিন্তু হচ্ছে যখন হচ্ছে তথ্য প্রযুক্তি আসছে, তখন কিন্তু অনেক কম কর্মীর প্রয়োজন, আবার অনেকেই পারে না, তখন হচ্ছে তাদের চাকরি চলে গেছে। আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পর্কে অনীহা, অনেকে হচ্ছে তথ্য প্রযুক্তি সিস্টেমে নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারে না, তাদের সে বিষয়ে অনীহা থাকে, এই জন্য তারা ইনফরমেশন সিস্টেমকে হচ্ছে বিরোধিতা করে, হওয়া যাবে না। ব্যয়বহুল, অনেকে মনে করে যে এটা প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয় প্রথম দিকে, এটা অনেক ব্যয়বহুল। আবার হচ্ছে প্রশিক্ষণের ব্যয়, যখন একটা নতুন প্রযুক্তি আসে, তার বিদ্যমান কর্মীদেরকে হচ্ছে প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, তো প্রশিক্ষণের জন্য ব্যয় হবে। আর একটা হচ্ছে পদ হারানোর ভয়, যেমন হচ্ছে বয়স্ক পুরাতন কর্মীরা মনে করে যে প্রযুক্তির কারণে তাদের পদবি হচ্ছে হারাতে পারে, এই জন্য হচ্ছে তারা এটা বিরোধিতা করে থাকে। আরেকটা টপিক দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের ভিন্নতা। হ্যাঁ, ব্যবস্থাপনার যে স্তর আছে, আমরা জানি 3টা স্তর, মিড লেভেল, লো লেভেল, আর হচ্ছে মিড লেভেল, আর হচ্ছে হাই লেভেল। হ্যাঁ, ব্যবস্থাপনার যে 3টা স্তর, কিন্তু ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে ইনফরমেশনের ভিন্নতা। ইনফরমেশন আমরা কোথা থেকে কী ধরনের ইনফরমেশন পেয়ে থাকি, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য, কাজের ধরন, ব্যবস্থাপনা পর্যায়ে ভিন্নতার জন্য কিন্তু ইনফরমেশন সিস্টেমের কিন্তু ভিন্নতা হয়ে থাকে। এখন এখানে আমরা 4টি ইনফরমেশন সিস্টেম, কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে 4টি যে ইনফরমেশন প্রতিষ্ঠানের ইনফরমেশন সিস্টেম দেখা যায়। একটা হচ্ছে অপারেশনাল সিস্টেম, এটা একদম উৎপাদন পর্যায়ের কার্যাবলী আমরা বলবো। আমরা যেমন লো লেভেল ম্যানেজমেন্ট, এটা এখানে কাজ করে থাকে। এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মানে যারা হচ্ছে উৎপাদন পর্যায়ে কাজ করে থাকে, প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক লেভেলে যে সিদ্ধান্ত গ্রহণ হয়ে থাকে, সেই সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে অপারেশন লেভেলে কাজ করে থাকে। এখন এই অপারেশন লেভেলে যে কাজগুলি হয়ে থাকে, সেগুলি হচ্ছে যেমন দৈনন্দিন প্রাথমিক কার্যাবলী এই পর্যায়ে অপারেশন ম্যানেজার কর্তৃক সম্পাদিত হয়ে থাকে, যে অপারেশন ম্যানেজার
দৈনন্দিন, যেমন কোনো প্রতিষ্ঠানে দৈনন্দিন কত শ্রমিক উপর থেকে কত ঘন্টা কাজ করে, কোনো নির্দিষ্ট কর্মচারী শ্রমিকের মজুরি কত, বা বর্তমানে কী কী পণ্য উৎপাদিত হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, মজুরি ইত্যাদি উৎপাদন সম্পর্কিত কাঁচামাল সর্বসংকলিত যত তথ্যাবলী আছে সব এই স্তরের ম্যানেজমেন্টেই কিন্তু হচ্ছে কাজ, এইগুলো নিয়ে কাজ করে থাকে। আর হচ্ছে এই জন্য যেহেতু এটা একটা পণ্য উৎপাদনের সাথে জড়িত বা একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সাথে সরাসরি জড়িত, তাহলে এটাকে আমরা বলে থাকি এই স্তরের তথ্যগুলোকে বৈশিষ্ট্য আমরা যদি বলে থাকে সেটা হচ্ছে স্ট্রাকচার। এটাকে স্ট্রাকচার বলা হয়, সুনির্দিষ্ট কাঠামোপ্রাপ্ত হয়ে থাকে। হ্যাঁ, এই লেভেলে যাবতীয় তথ্য পাওয়ার জন্য আচ্ছা আমাদের যে সিস্টেমস আছে কতগুলো আমরা পরের টপিকে জানবো। সেই যে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম আছে, অফিস অটোমেশন, অফিস আর উৎপাদনের সাথে আসলে জড়িত ট্রানজ্যাকশন। হ্যাঁ, সেটা অপারেশনাল সিস্টেমস। এটা আর হচ্ছে নলেজ লেভেল সিস্টেমস, এটা হচ্ছে প্রতিটি কোনো স্তরে ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত না, উপস্থিত থাকে না, তবে এটাই সম্পাদিত হয়ে থাকে নলেজের ডেটা কর্মীর দ্বারা। এটাকে আমরা নলেজ ওয়ার্কার বা ডেটা ওয়ার্কার বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় প্রতিষ্ঠান চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করে থাকে, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠানে যে হচ্ছে দৈনন্দিন যে ডেটা পর্যালোচনায় এনে তার থেকে প্রতিষ্ঠান ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান আহরণ করে থাকে এই স্তরের কর্মীরা নলেজ লেভেল সিস্টেমসের। আবার হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল সিস্টেমসে কি করে থাকে, নলেজ লেভেল সিস্টেমে হচ্ছে যেমন বিভিন্ন সমস্যা যে সৃষ্টি হয় সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে থাকে, সেটা কেন ত্রুটি বিচ্ছিত হলো, সমাধানের উপায় কী। হ্যাঁ, নলেজ লেভেলের সিস্টেম সবচেয়ে বেশি কার্যকরী হিসাবে চিহ্নিত করা যায়। বর্তমান ওয়ার্ক স্টেশনে অফিস সিস্টেমে নলেজ লেভেলকে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি কার্যকরী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে দ্রুত কোনো প্রতিষ্ঠানের দ্রুত যে কোনো পরিবেশ পরিস্থিতি নিজেকে মানিয়ে নেওয়া নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন হয়ে থাকে এই নলেজ লেভেল সিস্টেমসের কারণে। আর হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল সিস্টেমস, এটি হচ্ছে ব্যবস্থাপনার স্তরে প্রতিষ্ঠানের যে মধ্যম পর্যায়ে যারা ব্যবস্থাপক আছে, মিড লেভেল ম্যানেজার যারা আছে, তারা হচ্ছে এখানে কাজ করে থাকে। তাদের প্রতিষ্ঠানিক পরিচালনার জন্য তারা হচ্ছে নীতি কৌশল বা লক্ষ্য কিভাবে অর্জিত হবে তার একটা কর্ম পরিকল্পনা তৈরি করে। তারপরে তার সেটা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনা করে থাকে। আর এটাকে এই জন্য বলা হয় থাকে, এই তথ্যগুলিকে বলা হয়ে থাকে সেমি স্ট্রাকচার্ড বলা হয়ে থাকে। এভাবে যে ম্যানেজার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তথ্য থাকে। হ্যাঁ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই স্তরে কার্যক্রম পরিচালনার জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আরেকটি হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেমস। এটা হচ্ছে একদমই সর্বোচ্চ স্তরের ব্যবস্থাপনা। এখানে মূলত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, নীতি কৌশল প্রণয়ন করা হয়ে থাকে, এবং এই জন্য এই তথ্যগুলোকে বলা হয়ে থাকে সেমি স্ট্রাকচার্ড বলা হয়ে থাকে। যেমন সিস্টেম, এই যে চারটি ভিন্ন পর্যায়ের সিস্টেম কোনো প্রতিষ্ঠানের কাজের ভিত্তিতে 5টি ফাংশনাল এরিয়াতে কাজ করে, যেমন হচ্ছে বিক্রয়, বাজারজাতকরণ, উৎপাদন, অর্থায়ন, হিসাব রক্ষণ এবং মানব সম্পদ। হ্যাঁ, এই এরিয়াগুলোতে এই ইনফরমেশন সিস্টেমগুলি কাজ করে থাকে। যেমন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো কাইন্ড অফ ইনফরমেশন সিস্টেম, স্ট্র্যাটেজিক লেভেল, ম্যানেজমেন্ট লেভেল, নলেজ লেভেল, অপারেশন লেভেল। আবার হচ্ছে কি সিনিয়র ম্যানেজার, মিডল ম্যানেজার, নলেজ বা ডেটা ওয়ার্কার। কারা হচ্ছে কোন পর্যায়ে কতটুকু কাজ করে, এটা আমরা চিত্রের মাধ্যমে কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি। যারা হচ্ছে অপারেশন লেভেল তারা খুব বেশি কাজ করে এই লেভেলে, নলেজ লেভেলে এদের হচ্ছে কাজের মানে তারা হচ্ছে কীরকম স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে দেখো। আরেকটি টপিক সম্পর্কে আমরা জানবো তথ্য ব্যবস্থা বনাম তথ্য প্রযুক্তি। আসলে তথ্য ব্যবস্থা কী আর তথ্য প্রযুক্তি কী? তথ্য ব্যবস্থার এমন পদ্ধতিতে যা তথ্য তৈরি করে, প্রক্রিয়া করে, সংরক্ষণ এবং সরবরাহ করে, এটা হচ্ছে তথ্য ব্যবস্থা। আর তথ্য প্রযুক্তি হচ্ছে কিছু উপকরণ বা হাতিয়ার এবং কৌশল যা তথ্য ব্যবস্থার ডিজাইন এবং উন্নয়নের সহায়তা করে। ঠিক আছে, যেমন হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস, টেলিকমিউনিকেশন বা ক্লায়েন্ট সার্ভার, এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা এটা খুব ভালো করে পড়বা যে হচ্ছে তথ্য ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কী।
এর এর পরবর্তীতে আজকের মতো এখানে হচ্ছে আচ্ছা, আরেকটি টপিক আলোচনা করি, সেটা হচ্ছে ব্যবসায় তথ্য ব্যবস্থাটা কি। ব্যবসায় তথ্য ব্যবস্থা বলতে মূলত প্রতিষ্ঠান তথ্য, রিপোর্ট, নথি ইত্যাদি তৈরি করে, সংরক্ষণ করে এবং প্রয়োজন মতো সকল পক্ষকে সরবরাহ করে। হ্যাঁ, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো তথ্যগুলি কি বিজনেস সিস্টেমটা হচ্ছে আবর্তিত হতে থাকে, আর এর ভিতরে ইনপুট আইটি রিসোর্স প্রসেস হয়ে থাকে, আউটপুট হয়ে থাকে, সেই ইনফরমেশন আবার ইনপুট হিসাবে যাচ্ছে, ফিডব্যাক এবং কন্ট্রোল। হ্যাঁ, একটা প্রসেস। ব্যবসায় তথ্য ব্যবস্থা একটা বিজনেস এনভায়রনমেন্ট, এগুলো একটি প্রসেস। আর তথ্য ব্যবস্থা বলতে কী বোঝায় এটা তোমরা জানবে। আগামী দিন হচ্ছে আমরা হচ্ছে ইনফরমেশন সিস্টেমে যে প্রকারভেদগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা ধারণা পাবো। আশা করি তোমরা সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।